হ্যালো, কে? হ্যাঁ, আমি বিরাজ কথা বলছি। আপনি কে? ও জেল সুপার। গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং। আমি স্যার আপনার গলার আওয়াজটা বুঝতেই পারিনি। আগে কৌশিক গুপ্ত? হ্যাঁ স্যার, সব ঠিক আছে। আগে হ্যাঁ, 3টে থেকে 4টের মধ্যেই ফাঁসি হয়ে যাবে। বেগ পার্ডন স্যার, ফাঁসির ব্যবস্থা টেস্ট করা? আগে হ্যাঁ, টেস্ট করিয়ে রেখেছি। সব ঠিক আছে। আগে হ্যাঁ, না না না, কোনো কেলেঙ্কারি হবে না। ডাক্তার মিত্র? হ্যাঁ, উনি 3:15 সময় আসবেন বলেছেন। আগে হ্যাঁ, আগে হ্যাঁ। হ্যাঁ স্যার, আমি তো জানি আপনি কত ভাবেন এ নিয়ে। থ্যাংক ইউ স্যার। গুড নাইট স্যার। আগে না স্যার, গুড মর্নিংটা বিলিতি মতে, আমাদের সূর্যোদয় পর্যন্ত নাইট। না স্যার, কিচ্ছু ভাববেন না, সেফলি হয়ে যাবে। কি ব্যাপার এত রাত্রে? জেল সুপার খবর নিচ্ছিলেন ফাঁসির দড়ি টড়িগুলো টেস্ট করা হয়েছে কিনা। এই দেখুন আরেক বিপদ। কলকাতার একজন প্রকাশক কৌশিককে তার জীবন কাহিনী লিখবার জন্য অনুরোধ জানায়। তা ও তো শুনেই তৎক্ষণাৎই রাজি হয়ে যায়। 3 মাস 3.5 মাস খেটে মোটা একটা খাতা লিখে তাদের দিয়েও দেয়। সেই প্রকাশক কপিরাইট বাবদ 2000 টাকা পাঠিয়ে দিয়েছে। সে আজও প্রায় মাসখানেক হলো। এই মাসখানেক ধরে টাকা ভরা খামটা শিলমোহর করা অবস্থা আমার কাছেই পড়ে আছে। রোজ ওকে বলছি যে, বাবা এটার কি ব্যবস্থা হবে বলে দাও, আমি তো কাছে রাখতে পারবো না এই টাকা। বলে ঠিক সময় বলবো, আর একটু ভাবি। আজ দেখি আরেকবার চেষ্টা করে, নইলে আর কবে বলবে। বটেই তো, বটেই তো। দেখুন পণ্ডিত মশাই, হ্যাঁ, অন্য কিছু নয়, আমার শুধু একটি কথাই বারবার মনে হচ্ছে। কি বলুন তো? সত্যি যদি ওর কেউ কোথাও না থেকে থাকে তাহলে তো আপদ চুকেই গেল। কিন্তু যদি কেউ থাকে, আমার মনে হয় আছে, তাহলে তারা তো সারা জীবন ওর আর কোনো খোঁজই পাবে না, না? তা কেন? বিচার আরম্ভের পর ওর তো সব এই ছবি টবি কাগজে বেরিয়েছিল। হ্যাঁ, তাহলে যারা চেনবা তারা কেন চিনতে পারবে না? সেগুলো বালি পণ্ডিত মশাই, শ্রীমান কৌশিক বলেন তিনি 16 বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে আসেন, আজ যাননি। তাছাড়া বাড়িতেও কেউ নাকি নেই। এবার বুঝতে পারছেন, এই 10 বছরে নিশ্চয় ওর চেহারার এমন পরিবর্তন হয়েছে যাতে ও নিজের লোকজনও আর চিনতে পারছেন না। না, কথায় কথায় অনেক সময় নষ্ট হয়েছে, আর নয়। এই কে আছো? কৌশিককে ঘরে নিয়ে এসো। এই ঘরে স্যার? হ্যাঁ, এই ঘরে, এই ঘরে। যে আজ্ঞে স্যার। সামান্য একটু বেআইনি মনে হচ্ছে এই ঘরে আনাতে, কিন্তু হোক, আইন আমাকে নিশ্চয়ই ক্ষমা করবে যদি কৌশিকের আসল নাম ধাম পরিচয়টা আমি জেনে নিতে পারি। জানেন, গোটা বাংলাদেশ, এমনকি পূর্ব পাকিস্তান থেকেও হাজার হাজার চিঠি আসছে। সকলের ওই একই অনুরোধ, আসামি সম্বন্ধে আরো বিশদ কিছু দয়া করে প্রকাশ করুন। কেন কেন? আর যারা চিঠি লিখছেন তাদের প্রত্যেকেরই হয়তো কেউ না কেউ হারিয়েছে, চুরি গেছে কিংবা পালিয়েছে। ও, তাছাড়া আমার উপর কনফিডেন্সিয়াল অর্ডার আছে। ওর পরিচয় জানবার জন্য আমি যে কোনো ব্যবস্থা করতে পারি। সেই জন্য ওকে ওকে এই ঘরে ডাকছি। যদি সহানুভূতির ছোঁয়া লেগে। আহ, রাত্রি 3টের সময় এইভাবে যদি টেলিফোন ঝনঝন করে বাজে তাহলে কিরকম লাগে বলুন তো? হ্যালো, কে? ও জেল, জেল সুপার। গুড নাইট স্যার। এখনো স্যার আপনি ঘুমোতে যাননি? আগে তরুণী? তরুণী কি করবে স্যার? দেখা করবে কৌশিকের সঙ্গে? ও, ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না স্যার, আমি আর কি বলবো। আপনি নিজে যখন 2 ঘন্টা কথা বলে কনভিন্সড হয়েছেন। আগে আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার, সব ঠিক আছে। হ্যাঁ, আমরা রেডি হয়ে অপেক্ষা করছি। গুড নাইট স্যার। মহাদেব, মহাদেব শোনো, একটি মেয়ে আসছে, জেল সুপার পাঠাচ্ছেন। সে এলে তাকে ভালো করে সার্চ করিয়ে ওই দরজায় তুমি চুপ করে এসে দাঁড়াবে। আরে শোনো শোনো, যাচ্ছ কেন? আমি ইশারা করলে মেয়েটিকে নিয়ে এসো, ঠিক আছে? ঠিক আছে স্যার। শিলিগুড়ি থেকে একটি মেয়ে এসেছে। তার ধারণা কৌশিক তার 10 বছর আগের নিরুদ্দিষ্ট বড় ভাই। জেল সুপার তার সঙ্গে 2 ঘন্টা কথা বলেছেন। তিনি মনে করেন মেয়েটি জেনুইন। তা এত দেরি করে এলো কেন? কৌশিকের কেস তো বাবা 6 মাসের ওপর চলছে। সেইটি তো জানতে হবে। মনে হয় দেরিতে খবর পেয়েছে। যাই হোক, যদি সত্যিই বোন হয় তাহলে এবার আর বাঁচা ধনে চালাকি করা চলবে না। 10 বছর পরে বোনকে দেখলে ওর চোখে মুখে যে ভাব ফুটে উঠবে তাই দেখে। আরে আরে, এসো এসো কৌশিক, এসো এসো এসো। মহাদেব, তুমি যেতে পারো, দরজার ওপাশেই থেকো, বুঝলে?
সিগারেট খাবে নাকি একটা কৌশিক? হ্যাঁ, সিগারেট? দিন। আরে বসো বসো। আমি বসবো? হ্যাঁ বসো। বলুন। না না, বলা বলির জন্য তোমাকে ডেকে পাঠায়নি। তবে? তবে আবার কি, দেখলাম ওই ছোট্ট সেলের মধ্যে বাকি সময়টুকু কাটিয়ে কি লাভ। তার চাইতে বরং এই ঘরটাও বড়, তাছাড়া আলো হাওয়াও আছে, এখানে বসে গল্প করা যাক। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আশ্চর্য। জানো বাবা কৌশিক, ধরো আমি প্রায় 6-7 মাস তোমাকে দেখছি, তা এর মধ্যে আমার কিন্তু একদিনও মনে হয়নি যে তুমি খুনি, কিষণ চাঁদকে খুন করে তুমি জেলে এসেছো। আচ্ছা, কেন ওকে খুন করতে গেলে কৌশিক? কেন গেলাম? সত্যি এ প্রশ্ন আমার মনেও জেগেছে। তোমার মতো শিক্ষিত ছেলে। না, আমি তো শিক্ষিত নই, লেখাপড়াই জানি না আমি, শেখবার সুযোগই পাইনি। বেশ, কিন্তু কিষণকে কেন খুন করলে বলো? কেন? হ্যাঁ। খুন করবার দরকার ছিল বলে। ওর বেঁচে থাকার কোনো অধিকারই ছিল না, তাই আমি ওকে খুন করেছি। আমি নিয়েছিলাম ওর বিচারের ভার, বিচার করে তবে ওকে মৃত্যুদণ্ড দিয়েছি। বুঝতে পারছি আপনারা মনে মনে ছটফট করছেন একবার কাহিনীটা শুনবার জন্য, না? বেশ, বলছি, শুনুন মন দিয়ে। যে কথা আমি বিচারককে বলিনি, আজ আমি বলছি সেই কথা। জানেন, আমি একটি মেয়েকে ভালোবাসতাম। আর কিষণ ছিল আমার পরম বন্ধু। তা 7 দিনের জন্য আমি পাটনায় গিয়েছিলাম। তা কিষণকে বলে গিয়েছিলাম যে ওকে দেখাশোনা করবে। ফিরে এসে দেখলাম যে কিষণ মেয়েটিকে বিয়ে করেছে। মেয়েটিকে জিজ্ঞাসা করতেই সে কাঁদতে কাঁদতে বললে যে কিষণ তাকে অজ্ঞান করে, তার সর্বনাশ করে তারপর বিয়ে করেছে। অথচ কিষণ জানতো যে সে আমার বাগদত্তা। মেয়েটির বাপ মা কেউ তো ছিল না। আমি তাকে কলকাতার পথ থেকে বলে কুড়িয়ে নিয়ে গিয়েছিলাম। তা বন্ধুর সঙ্গে বেইমানি করার শাস্তি আমি তখন কিষণকে দিয়েছিলাম। কিন্তু তখন ভাবতে পারিনি যে আমি বিচার করে দণ্ড দিলে আইন বলে একটা ব্যাপার আছে, সেও তখন আবার আমার বিচার করবে, আর তারও ফল এই মৃত্যুদণ্ড। কিন্তু একটা কথা ভেবে আমার ভারী ভাল লাগছে যে স্বর্গে চূড়ান্ত বিচার সভায় আমার যখন ডাক পড়বে, তখন কিষণকে থাকতে হবে সেখানে। কিন্তু আমি বেশ জানি যে সেখানেও সে আমার দিকে মুখ তুলে চাইতেও পারবে না। তবে যে তুমি আমাকে বলেছিলে যে স্বর্গ নরক এসব কিছু মানো না। হ্যাঁ, আমি যদির কথা বলেছি পণ্ডিত মশাই। যদি থাকে তাহলে বিচার হবে, আর না থাকে তো বয়ে গেল। সে মেয়েটি কোথায়? আগে তা তো বলবো না। নাম কি তার? তাও বলবো না। বলুন স্যার, আর কি জবাব দিতে হবে? কৌশিক, আমি একটু আগেই পণ্ডিত মশাইকে বলছিলাম যে তোমার সত্যিকার পরিচয় জানবার জন্যে আমাদের কাছে কয়েক হাজার চিঠি এসেছে। যদি তুমি দয়া করে তাতে জানিয়ে দিন না যে তাঁরা যাকে খুঁজছেন আমি সে লোক নই। কিন্তু তোমার একটা পরিচয় তো জানাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আমার নাম কৌশিক গুপ্ত, পিতার নাম ঈশ্বর গুপ্ত। বাড়ি ছিল বাঁকুড়া জেলার এক গণ্ডক গ্রামে। গ্রামের নাম কেষ্টপুর কিংবা বিষ্টুপুর হবে, ঠিক মনে নেই। 16 বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে যাই, আর আমার মা তার আগে। আরে এসব তো তুমি কোর্টে বলেছো হে। আবার জানতে চাইলেন তাই বলছি। না না, আমি জানতে চাই তোমার আসল পরিচয়। আচ্ছা স্যার, আপনারা তো ওই পরিচয়টাকে ফাঁসি দেবেন না, ফাঁসি দেবেন তো ওই মানুষটাকে। তা সেটা তো আপনাদের সামনে হাজির। মনে করে হয়তো তোমার মা তোমার খবরটুকুর জন্য আগে না, মা নেই আমার। তাহলে কি আছেন? কেউ নেই। বাপ ছিলেন, তা বছর 3 আগে খবর পেয়েছি যে তিনিও দেহ রেখেছেন। সে যাক, তোমার টাকাগুলোর কি ব্যবস্থা হবে বলো তো? বলবো? আর কখন বলবে হে? আর তো বলো বলো। স্যার, ওই দরজাটা দিয়ে উঠোনে বেরিয়ে ওই যে ফাঁসি কাঠটা চাঁদের আলোয় দেখা যাচ্ছে, ওরই দিকে তো আমার মহাপ্রস্থান। সেই মহাপ্রস্থানের পথে আমি আপনাকে নিশ্চয় বলে যাব স্যার। মহাদেব, ওকে ভালো করে সার্চ করিয়েছো? হ্যাঁ স্যার। আচ্ছা, পাশের ঘরে অপেক্ষা করো, আমি ডাকলে এসো, বুঝলে? আচ্ছা। শোনো কৌশিক, জেল সুপার একটি মেয়েকে পাঠিয়েছেন তোমার সঙ্গে দেখা করতে। মেয়েটি দাবি করছে সে তোমার ছোট বোন। বোন? বলেছি তো আমার কোনো বোন নেই। সে কথা